সুপ্রিয় শ্রোতা, অল্প স্বল্প গল্পে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমাদের সাথে আছে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা দায়রা জজ উম্মে কুলসুম। ধন্যবাদ ম্যাডাম। শুভ সন্ধ্যা। আজকে আমরা আরেকটি আলোচিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই, মিডিয়া ট্রায়াল। জি, আমার মনে হয় এই বিষয়টা আসলে এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মিডিয়া এখন আমাদের জীবনের নিয়ামক হয়ে গেছে। একদম, কারণ এই দেখো, আমরা এতদিন জানতাম মিডিয়া ট্রায়াল, মিডিয়া বলতে খবরের কাগজ বা রেডিওর খবর বা টেলিভিশনের খবর, কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এই যে আমাদের হাতের মুঠোর মধ্যে মিডিয়া চলে এসছে, এটার যেমন মানে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো মিডিয়া ট্রায়ালটা কি? এটা আসলে আমার মনে হয় প্রশ্নটা এসেছিল এখন থেকে 5 বছর আগে, যে মিডিয়া ট্রায়ালটা কি। আমরা কিন্তু মিডিয়ার সামনে এখন কথা বলছি, অনলাইন একটা মিডিয়া, যেটা আমাদেরকে আসলে ব্যাপক একটা সুযোগ তৈরি করে দিয়েছে যে এই কথা বলার। কিন্তু আমরা যখন দেখি যে বিচার ব্যবস্থা, সেটা কিন্তু একদম সংরক্ষিত একটা বিচার কার্য, বিষয়টি একটা সুরক্ষিত এবং সংরক্ষিত একটা বিষয়। যেই জন্য আমরা দেখি তথ্য অধিকার আইন অনুযায়ী যে কেউ কোনো তথ্য পাওয়ার আবেদনই করতে পারবে না যদি সেই বিষয়টা তদন্তাধীন হয়, মানে বিচারিক কোনো বিষয়ের যদি তদন্ত কার্য চলমান হয় অথবা যদি সেটা বিচারাধীন হয়, তাহলে কোনো সাংবাদিক বা সাধারণ মানুষ বা কেউ তথ্য প্রাপ্তির কোনো আবেদন করতে পারবে না। এই যে তথ্য অধিকার আইনের সাথেও বোধহয় আমরা আরেকটা উল্লেখ করতে পারি যে প্রেস কাউন্সিল অ্যাক্ট, জি, তোমার 1974 আছে, তারপরে সাংবাদিকদের জন্য আচরণ বিধি আছে 1993, এটা 2002-এ শেষ সংশোধিত হয়েছে। আচরণ বিধির মধ্যে তোমার একটা হলফনামা, শপথনামা নিতে হয় যে তোমার নারীকে জড়িয়ে কোনো মুখরোচক গল্প বা ছবি প্রচার নিষিদ্ধ, এটা মানতে হবে। তারপর বিচারাধীন বিষয়ে এমন কিছু প্রচার বা এমন কিছু বলা যাবে না যেটা কিনা বিচারককে বিচারিক কাজে প্রভাবিত করে, তাই না? সবচেয়ে বড় কথা যে তোমার যে নারী শিশু নির্যাতন দমন আইন, যেটা সেখানে তোমার এই প্রেস কাউন্সিল অ্যাক্টে তোমার 14 ধারায় তোমার বলা আছে ভিকটিমের পরিচয় করা যাবে না। এবং আমরা দেখেছি যে এখন কিন্তু এগুলো মানা হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয় না। এখানে যেটা আমি এর আগে উল্লেখ করেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আসলে যারা নতুন এসেছে বিচারিক জীবনে, বিচারক জীবনে, অথবা যারা ল প্র্যাকটিস করছে তারাও দেখছে। আমরা যদিও ভাবছিলাম যে খুব সাধারণ মানুষের কাছে আমরা যাব, এখনো ঠিক ওইভাবে পৌঁছাতে পারিনি। তো যেহেতু ওনারা দেখছেন, ওনাদের জন্য বোধহয় আমরা বলতে পারি যে বাংলাদেশে একদম সদ্য যে এটা এসছে তোমার এই মিডিয়া ট্রায়াল নিয়ে একটা উচ্চ আদালতের নির্দেশনা আছে, তোমার আয়েশা সিদ্দিকা মিন্নি হত্যা, যেটা আমরা খুব বহুল আলোচিত হত্যা, সেটা তোমার 39 BLD 470-তে তোমার ওখানে এটা তোমার ভালোভাবে আছে, এই জাজমেন্টটা আছে, সেখানে মিডিয়া ট্রায়াল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এখানে তো এই যে তোমার এই যে প্রেস কাউন্সিলের যে কোড অফ কন্ডাক্ট, এই কোড অফ কন্ডাক্টটা ভাঙলে কিন্তু তোমার শাস্তিমূলক ব্যবস্থার বিধানও আছে। তো এত কিছু থাকার পরেও কিন্তু মিডিয়া ট্রায়াল চলছে। জি, অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন একদম সত্য, যে প্রেস কাউন্সিল যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা বললেন, কিন্তু আমরা এখন দেখছি যে অনলাইনে এমন অনেক মিডিয়া আছে যারা আসলে রেজিস্টার্ড না, তাদের তারপরে রিল বানিয়ে দিল। আমরা দেখেছি কয়েকদিন আগে উত্তরায় যে হঠাৎ করে একটা প্রশিক্ষণ বিমান ধ্বংস হয়ে পড়লো, যেখানে রেস্কিউ কার্যক্রমটাই ব্যাহত হচ্ছিল কেবলমাত্র শৌখিন রিল যারা বা টিকটকার যারা, তাদের জন্য। ওরা ভিউ বাড়ানোর জন্য ওরা এখানে এসে ছবি তুলছে, যাদের আহত বাচ্চাদের ছবি তুলছে, ওরা কোনো উদ্ধার কার্যে সহযোগিতা করছে না। যেই জায়গায় মানুষের মানে শিশুদের জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত, তারপরেও ওরা ওদের ভিউ বাড়ানোর বা ব্যবসার জন্য এগুলো করে। সেই জায়গায় বিচারিক কার্য বা কোনো অপরাধমূলক কাজ যখন হয়, তখন কিন্তু এক ধরনের মানুষ রয়েছেন, আমি তাদেরকে ঠিক সাংবাদিক বলবো না, ওরা অনেক সময় চটকদার একটা খবর ছাপিয়ে, এবং অনেক কিছু আছে যে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেক গুজব বা অপপ্রচার করে মানুষের কাছ থেকে কেবলমাত্র ভিউ প্রত্যাশী হয়। এবং সেইটা কিন্তু এখন বিভিন্ন রকম অনলাইন মিডিয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে।
তারপরে যেমন তুমি বললে যে উত্তরায় তোমার এই মাইলস্টোন স্কুলের কথাটা, আমরা এরকমও দেখেছি যে তোমার যে আসামি সে হয়তো হাসপাতালে চিকিৎসাধীন আছে বা একটা সেফ কাস্টাডির মতন জায়গায় আছে, সে একটু কিছুটা অসুস্থ লাগছে, সেখানে সে কি বলেছে, আসামির বক্তব্য সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এটা কোনো আসলে আইনগত কোনো সুযোগই নাই, কারণ যখন একটা বিষয় তদন্তাধীন হবে, আমরা যেমন সাবজুডিস ম্যাটারে কোনো কথা বলতে পারি না, তদন্তীয় বিষয়ে কথা বলতে পারি না, কারণ এটাতে প্রকৃত সত্য বা প্রকৃত ঘটনাটা অন্যদিকে প্রবাহিত হতে পারে। কিন্তু তোমার দেখো, যখন কিনা আসামি এই ধরনের হাসপাতালে কাস্টাডিতে থাকে, তখন কিন্তু পুলিশ থাকে, তাই না? সে তো ডাক্তারদের কাছে থাকে না। পুলিশের তো এটা জানা উচিত যে সে এই কাস্টাডিতে থাকা অবস্থায় সে সাংবাদিকদের সাথে কথা বলতে পারে কিনা, বা ক্যামেরাতে কথা বলতে পারে কিনা, বা কিছু করতে পারে কিনা। এগুলো কিন্তু বিচারকদের মনে এবং সাধারণ মানুষের মনে একটা 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 বিরূপ একটা প্রতিক্রিয়া হয়, বা একটা প্রিজাজ করে সাধারণ মানুষ। এই প্রিজাজ করার কারণে কিন্তু বিচারিক কাজে বিঘ্ন ঘটে, তাই না? অবশ্যই অবশ্যই। তো এই জায়গাগুলো থেকে আমরা কি করে বের হয়ে আসতে পারি? মানুষকে কিভাবে সচেতন করা যেতে পারে? অ্যাকচুয়ালি এটি খুবই চ্যালেঞ্জের বিষয়। এখন বিচার কার্য অত্যন্ত সেনসিটিভ, এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশে যেমন আপনি বললেন উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, সেখানেও কিন্তু বেশ কিছু ডিরেকশন আছে উচ্চ আদালত থেকে, এবং যেখানে একজন প্রাক্তন প্রধান বিচারপতি বিচারকদেরকে টিভির খবর দেখতেও উনি নিষেধ করেছেন, যাতে এমন কোনো খবর দেখে বিচার কার্যটা প্রভাবিত হতে না পারে। তো সেই জায়গায় আমাদের যে সকল মিডিয়া ওপেনলি এরকম অপপ্রচার করছে, এবং যাদের আসলে কোনো কোড অফ কন্ডাক্ট নেই, প্রেস কাউন্সিল বিধিমালার আওতা বহির্ভূত যারা, ওদের তো কোনো কোড অফ কন্ডাক্ট নেই। সেটাই কাজে ওদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনবো, এবং ওরা কিভাবে একটা সত্যের অপলাপ ঘটিয়ে অপপ্রচার করে কেবল নিজের ভিউ বাড়ানোর জন্য, সেই বিষয়গুলো দেখার আমার মনে হয় এখন সময় এসেছে। দেখো, তোমার এই কথাগুলোকে আমি নিয়ে তারপরে আমি বলি যে আমরা যখন বিচার কাজে এসেছিলাম প্রথম, বা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন একটা কথা খুব বলা হতো যে আমার মনে আছে আমাদের ক্লাসে এভিডেন্স অ্যাক্ট পড়াতে গিয়ে আমাদের স্যার বলেছিলেন যে তুমি যখন জজ হবে, তখন যদি তুমি দেখো যে এই খুনটা তুমি নিজে দেখেছো, নিজে সচক্ষে দেখেছো, তবু কিন্তু তুমি সেখান থেকে তোমার ওই ধারণাটা নিয়ে তুমি বিচার করবে না। তার মানে কি? তার মানে যে তোমার চোখের সামনে যে প্রমাণটা শুধুমাত্র তখন আসবে, মানে আগের থেকে একটা ধারণা তোমার মনে থাকা যাবে না, প্রিজাজিং করা যাবে না, অনুমান নির্ভর করা যাবে। তার মানে বিচারক যে অন্ধ, যে চোখটা বাঁধা থাকে, সিম্বলিক যে থাকে, তার মানে অন্ধ। তো এখন অন্ধ হলে তুমি চোখে দেখলে না, কিন্তু কানে তো শুনলে। তো এই যে তোমার এই যে মানে এই বিভিন্ন এই যে মিডিয়া মাধ্যমে তুমি কানে শুনছো, তোমার মধ্যে বিচারকের মনে কিন্তু একটা ধারণা থাকে, প্রভাব থাকে। এটার থেকে তো মুক্ত হতে হবে, বিচারককে তো হতে হবে, সেটা একরকম, কিন্তু সাধারণ মানুষকেও এটা বুঝতে হবে এবং প্রশাসনকে বুঝতে হবে। আমি বুঝতে পারি না, মানে আমি ভাবতে পারি না যে কিভাবে পুলিশ প্রশাসনে থাকা অবস্থায় তোমার এই ধরনের স্টেটমেন্ট চলে আসে বাইরে, বা একজন সাংবাদিক কি করে তার মানে ভিউ বাড়ানোর জন্য। তুমি বলছো বারবার যে সাংবাদিকতার বাইরেও তো যারা আছেন তারাও আজকাল করছে, অবশ্যই করছে, কিন্তু পত্রপত্রিকায় তো আসছে। হ্যাঁ। তো তাদের অবশ্যই স্ক্রিনিং করা উচিত একটা খবর দেওয়ার আগে, যে আসলে এইটার প্রভাবটা কতটুকু পড়বে সমাজের উপর বা বিচার কার্যের উপর সামগ্রিকভাবে। আপনি ম্যাডাম যে কথাটা বললেন, আমি তার ধারাবাহিকতায় বলতে চাই যে বিচার ব্যবস্থায় একজন বিচারকের এম্বারাস ফিল করার যে বিষয়টা আছে, এটা কিন্তু মূলত ওইটারই নির্ভরশীল, যে আমি যেই বিষয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার স্বার্থ জড়িত, যেটা আমি জানি, যেটা আমি দেখে ফেলেছি, ওই ধারণার বশবর্তী হয়ে আমি ভুল বিচার করার একটা সম্ভাবনা থাকতে পারে, এই আশঙ্কা থেকেই কিন্তু স্বেচ্ছায় দূরে সরতে হবে। তাহলে এখন যে মিডিয়ায় মানুষ এইভাবে অপপ্রচার করছে, আমাদের বিচারকরা তো কেউই মানবিক সমাজের তারা সমাজেরই অংশ, তাদের কেউ যদি এই অপপ্রচারে প্রভাবিত হয়ে প্রকৃত বিচার কার্য থেকে তাদের ধারণাটা দূরে চলে যায়, তাহলে কিন্তু যিনি ভুক্তভোগী
যিনি বিচার প্রার্থী তিনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার মনে হয় কেবলমাত্র ভিকটিমই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, বিচার বিভাগও একটা ঝুঁকির মধ্যে পড়ছে। এবং বিচারকরা যে তোমার প্রভাবিত হচ্ছে সেটার একমাত্র প্রমাণ যদি বলি তাহলে অনেকগুলো কেসের পর যে কেসটার কথা আমরা বলবো, যে রিমা হত্যা মামলা, তাই না? জি, মনির খুকুর যে ঘটনা, একদম এটা তোমার ঘটেছিল, তখন তুমি অনেক ছোট ছিলে। আমরা তখন স্টুডেন্ট আমি তখন যদিওতে শুরু করেছি, বাট এটা হলো 1989 এর ঘটনা, অনেক আগের। তো এটা কিন্তু ট্রায়ালটা 1 বছরের মধ্যে হয়েছিল এবং আমার স্পষ্ট মনে আছে তখন আমরা পত্রিকার জন্য অপেক্ষা করতাম, প্রত্যেকদিন মানে মুখরোচক গল্প বের হয়, মানে একদম মানে মনে হচ্ছে যেন একটা মানে মানে কিলার বলে না, থ্রিল একটা ছিল, আমরা পড়তাম। কিন্তু সর্বনাশটা করেছিল বিচারককে। এবং কিভাবে সর্বনাশটা করেছিল এটা সাধারণ দর্শকদের জন্য আমি একটু বলি, তাহলে একটু সুবিধা হবে। মুনির খুন করেছিল রিমাকে, তার স্ত্রীকে, এবং মুনিরের সাথে খুকুমনির একটা ইলিসিট সম্পর্ক ছিল। কিন্তু খুনের সময়ে বা খুন করার চিন্তা ভাবনার সময় কিন্তু কখনোই খুকুমনি ছিল না, উপস্থিত, এটার মধ্যে ছিল না, ষড়যন্ত্রে ছিল না, ফিজিক্যালি উপস্থিত ছিল না। কিন্তু এই যে মিডিয়া ট্রায়াল মানে খুকুমনির মানে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল, তার কেন তার সাথে ইলিসিট সম্পর্ক, সেটার জন্যই আজকে রিমা মারা গেছে। এই যে গল্পের মানে তাড়না এবং এত মিছিল, এত পেপারে আসা, সবকিছু মিলিয়ে তোমার এই মামলাটাতে তোমার ইসেতে তোমার 1990-তে মানে 1 বছর পরই 1990 সনে ট্রায়াল কোর্ট থেকে খুকুমনির ফাঁসি হয় এবং মুনিরেরও ফাঁসি হয়। এই যে খুকুমনির ফাঁসিটা, এটা একেবারে মিডিয়া ট্রায়ালের জলজ্যান্ত উদাহরণ, আবেগতাড়িত একটা একদম। একটু বলি কুলসুম, এটা পরে তখন হাইকোর্টে আসে এবং হাইকোর্টে গিয়ে তখন এই খুকুমনি খালাস পায়, মুনিরের ফাঁসি হয় এবং তার এক্সিকিউশনও হয়। কিন্তু এই যে তুমি খুকুমনির যে ফাঁসিটা, এটাকে তুমি কি বলবে? এটা আমি অবশ্যই মনে করি যে হয়তো ওই বিচারক ভেবেছে যে এখন যদি আমি খুকুমনিকে ছেড়ে দিই তাহলে আমাকে মানুষ ভাববে যে আমি কেন তাকে ছাড়লাম। এই যে মিডিয়া দ্বারা আবেগতাড়িত হয়ে প্রকৃত সত্য যাচাই বাছাই সঠিকভাবে না করে বিচার কার্য করেছে, এটাই কিন্তু মিডিয়া ট্রায়াল মনে। এবং দেখো, এটা কিন্তু আমাদের জজ সাহেবদেরও হয়। যেমন একটা আমি স্থানীয় একখানে জজ, মনে করো আমি খুলনাতে জজ, খুলনাতে একটা খুন হলো এবং এমন ভাবে একটা খুন হলো যেটা মানে এত ছড়িয়ে পড়েছে, এত সারা জাগানো, আমি জজ থাকাকালীন অবস্থায় আমি এটা জামিন দিলাম না, ঠিক আছে। কিন্তু হাইকোর্টে যখন আসলো, হাইকোর্ট কিন্তু অনেকটা দূর থেকে দেখছে, কারণ খুলনায় থেকে খুলনার জজের পক্ষে জামিন দিলে যে রিপার্কেশন হবে স্থানীয় এসে, সেটার থেকে সে মুক্ত থাকলো, কিন্তু হাইকোর্টে এসে তার জামিনটা হলো। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু মানে প্রভাব ফেলে, অবশ্যই বিচার কার্য অনেক বেশি প্রভাব ফেলে। মানে একদম নিরপেক্ষ অনেক সময় থাকা যায় না, একেবারে ঘটনার সাথে যখন মানে জড়িয়ে যায়। ওইভাবে তো জজ সাহেবরা জানে না, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে, মনে করো সে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে যাচ্ছে বা ওই পাশে। তো এই যে এটা কিন্তু জজ সাহেবরা যে একদম সবকিছু থেকে অ্যালুফ থাকতে পারে না, কারণ তারা তো মানুষ, তুমিও যেটা বলছিলে, তাই কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়। এইটা তো ম্যাডাম বিচার কার্যের বিষয়। তাছাড়াও কিন্তু একজন মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পেশাগতভাবে এই মিডিয়া ট্রায়ালের দ্বারা ভিক্টিমাইজড হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তুমি বলছিলে আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে, হত্যা মামলা বা এরকম কিছু। তার একটা 9 বছর বয়সের ছেলে, সে স্কুলে যেতে পারে না, তাকে তার সব বন্ধুরা, তার প্রতিবেশীরা সবাই তাকে টিজ করে এবং বলে, এবং শেষ পর্যন্ত সে স্কুল ছেড়ে দিতে বাধ্য হলো, সে জুতা সেলাই করতে শুরু করলো। মানে এই যে তার অবস্থানটা, এবং অনেক সময় অনেকের চাকরি চলে যায়। মানে মিডিয়াতে এমন ভাবে হয়তো একটা ব্যাংক
ডাকাতির ঘটনা বা ব্যাংকের তহবিল তছরূপের একটা ঘটনা হলো, কোনো একজন লোক হয়তো অপরাধী না, কিন্তু মিডিয়ায় এমন ভাবে আসলো যে তার আর মুখ দেখানোর কোনো উপায় থাকলো না, সে আত্মহত্যা করে ফেললো। বা তোমার একজন মহিলার বিরুদ্ধে যদি কোনো একটা ব্লেম আসে, জি তার সে তো মানে সাংঘাতিক ভাবে অপদস্থ হয় সামাজিক ভাবে, পরে ট্রায়ালে গিয়ে দেখা গেল কিছুই না, কিন্তু কিছুই না। যা ক্ষতি হবার তা কিন্তু হয়েই গেল, তাই না? জি তো আমার মনে হয় মিডিয়া ট্রায়াল নিয়ে আমরা আজকে যে কথাগুলো বললাম, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলাম কি কুলসুম? তোমার কি মনে হয়? আমার মনে হয় এই বিষয় নিয়ে আরো অনেক কিছু আমাদের বলার আছে, কারণ এটা আসলে অত্যন্ত জটিল এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়। সবার হয়তো অনেক কিছু জানার থাকবে। কেবলমাত্র আমরা শুরু করলাম, আমরা হয়তো বিষয়ভিত্তিক আরো অনেক আলোচনা করতে পারবো ম্যাডাম, এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই পরবর্তীতে এগুলো আরো শেয়ার করতে পারবেন। ধন্যবাদ কুলসুম। সুপ্রিয় শ্রোতা, আজকে এই পর্যন্ত। শুভরাত্রি। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিততে। শুভরাত্রি। ধন্যবাদ।